নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর শিহরণ জাগানো শ্রুতি নাটক। আজকের নিবেদন দেবযানী বসু কুমারের লেখা ছোট গল্প অভিশপ্ত দেবদেউলের ছায়া অবলম্বনে শ্রুতি নাটক দেবদাসী দেবাঙ্গনা। আজ সম্প্রচারিত হচ্ছে নাটকটির প্রথম পর্ব। নাট্যরূপ, নির্দেশনা এবং সৌম্য ও শুদ্ধশীলের দ্বৈত চরিত্রের রূপায়ণে দেবাশিস পাল, দিয়া সঞ্চয়িতা নাগ, অধ্যাপিকা সঞ্চয়িতা চৌধুরী, মেচকা গৌতম দত্ত, রীতা সুস্মিতা চক্রবর্তী, মনীষা স্বাগতা পাল, দেবিকা এবং দেবাঙ্গনার যুগ্ম চরিত্র চিত্রণে রয়েছেন তিয়াস মজুমদার এবং রুদ্রদেব সুদীপ মুখোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। শুরু হচ্ছে শ্রুতি নাটক দেবদাসী দেবাঙ্গনা। অভিশাপ কাকে বলছেন? তিনি স্বয়ং এসে গ্রহণ করছেন আপন দাসীকে। দয়া করে আমাদের মুক্তির সহায়। না, আজকের মধ্যেই ল্যান্ডস্কেপটা কমপ্লিট আমাকে করতেই হবে। জাস্ট নো ওয়ে। আই হ্যাভ কমিটেড টু রয় কোম্পানি। ওদের নতুন অফিস সাজানোর কাজ তো শুরু হয়ে যাবে পরশু থেকেই, তাই কালকের মধ্যেই ফুল অ্যামাউন্ট অ্যাডভান্স করে গেছে। আসলে দেবী না থাকলে অগোছালো ঘরে আমি কিছুতেই মন বসাতে পারি না। কিন্তু না, বিরহ বিলাস ছেড়ে এখন আমাকে কমপ্লিট করতেই হবে। জাস্ট আই হ্যাভ টু। দূর বাবা, এর মধ্যে আবার কে অসময়ে ফোন করে? আননোন নাম্বার। দেখি তো। হ্যালো 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 স্যার। ইয়েস, গুড ইভিনিং। যদিও বেটার টু সে নাইট। আসলে আপনি বলেছিলেন না যে রাত 11টার আগে আপনি ফ্রি হন না, তাই প্রেফারেবল টাইম ফর ফোন কল আফটার 11 PM। আমি তাই বলি বটে, কিন্তু আপনাকে তো ঠিক। আমি দিয়া স্যার, দিয়া মজুমদার। লাস্ট উইকে বিড়লা একাডেমিতে সংবাদ সূর্য পত্রিকার পক্ষ থেকে আপনার এক্সিবিশন কভার করতে গিয়েছিলাম। সাদা কালোয় আঁকা এক অর্ধসমাপ্ত স্থাপত্যের একটা ছবি ভীষণ মুগ্ধ করেছিল আমাকে। অপরূপ সুন্দর আর আশ্চর্য রহস্যময়। আপনার ছোট্ট ইন্টারভিউ নিতে গিয়ে আমি বিশেষভাবে উল্লেখ করেছিলাম সেই ছবিটার কথা। বলেছিলাম, আ ইউনিক ক্রিয়েশন ফ্রম এক্সেলেন্ট ইমাজিনেশন। এবার আমার মনে পড়েছে। আর আমি বলেছিলাম, আপনি যাকে কল্পনা বলছেন তা আমার এক আশ্চর্য অভিজ্ঞতা সঞ্জাত। আমার এই সিরিজের অনেক ছবি আমার প্রত্যক্ষলব্ধ পটভূমিকা থেকে উঠে এসেছে শিল্পের আঙিনায়। আমি স্যার তখনই ঠিক করেছিলাম আমাদের সাপ্তাহিক সাময়িক পত্র বর্ণকথায় আপনার এই অভিজ্ঞতা ভিত্তিক একটা লেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করব। কিন্তু দেখুন, আমাকে আপনি বলবেন না স্যার,
আপনার মতন মানুষের থেকে এমন সম্বোধন শুনলে লজ্জায় একেবারে মাটিতে মিশে যেতে হয়। তাছাড়া আপনি বয়সেও আমার থেকে অনেকখানি বড়। ওয়েল ডিয়ার, অবশ্যই আমি তোমার ইচ্ছে পূরণ করব, কিন্তু এই উইকের জন্য তো আমাকে একটু এক্সকিউজ করতে হবে। ইনফ্যাক্ট পেন্ডিং দুটো আর্জেন্ট ছবি শেষ না করে। ইটস ওকে স্যার। স্যার, গত বছরেই আপনি অবনীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। 7 আগস্ট অবন ঠাকুরের জন্মদিন, তাই আগস্টের প্রথম সপ্তাহের সংখ্যাতেই আমার ইচ্ছে আপনার এই মূল্যবান লেখাটা প্রকাশিত হোক। তাহলে উই উইল বি অনার্ড স্যার। বেশ, তাই হবে। দিয়া, সামনের সোমবারে আমি রং তুলি ছেড়ে কাগজ কলম নিয়ে বসবো, আবার আশ্চর্য জীবন অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট স্যার। গুড নাইট দিয়া, গুড নাইট। দিয়াকে দেয়া পূর্ব প্রতিশ্রুতি মতো বর্ণকথার সাপ্তাহিক সংখ্যার জন্য যথাসময়ে কলম নিয়ে বসেছি আমি। আবার আজকের এই লেখা কোনো তথ্যনিষ্ঠ নিষ্প্রাণ নিবন্ধ নয়, জীবনের এক অলীক আশ্চর্য অভিজ্ঞতাকেই আমি লিপিবদ্ধ করব আজ। যে অভিজ্ঞতা আবার শিল্প সৃষ্টির প্রকরণকেই আমূল বদলে দিয়েছে আমার জীবনের গতিমুখকেও। এবার মুখবন্ধ ছেড়ে মূল ঘটনায় আসি। আমি তখন ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তো একদিন প্র্যাকটিক্যাল ক্লাসের শেষে ম্যাডাম মল্লিকা সেন বললেন, এবার তোমাদের স্বকীয় সৃজনরীতি গড়ে নেবার সময় এসেছে। জানো, চোখের দেখা আর মনের দেখা এক কথা নয়। আমি চাই তোমরা 3-4 জনের এক একটা টিম তৈরি করে চলে যাও নানান দর্শনীয় স্থানে, যেখানে তোমরা খুঁজে পেতে পারো চিত্র ও স্থাপত্য নির্মাণের পর্যাপ্ত রসদ। আমি দেখতে চাই একই বাহ্যিক বিষয় কেমনভাবে তোমাদের দৃষ্টিভঙ্গি ভেদে নতুন নতুন রূপে মূর্ত হয়ে উঠতে পারে। আর কি জানো, এই কর্মযজ্ঞের জন্য একেবারে আদর্শ হলো ভারতবর্ষের সুপ্রাচীন মন্দিরগুলি। প্রাচ্য শিল্প ভাবনার যেন স্বর্ণ খনি এইসব দেবদেউল। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সেখানে প্রেম, কামনা, সৌন্দর্য বোধ সব মিলে মিশে একাকার হয়ে গেছে। ম্যাডামের নির্দেশ মতো আমরা প্রায় 70 জন শিক্ষার্থী ডিসেম্বরের শীতের ছুটিতে ছড়িয়ে পড়লাম গোটা ভারতবর্ষে। আমার শিল্প অভিযানের সফল সঙ্গী হিসেবে পেলাম আমার 2 সহপাঠীকে, রীতা রায় আর দেবিকা মুখার্জি। কলেজে আমাদের 3 জনের অন্তরঙ্গতার কারণে মজা করে সকলে 3 মাস্কেটিয়ার্স বলে। স্থান নির্বাচনের ভার পড়েছিল আমার উপরেই। আমার মেজ কাকা ইতিহাসের অধ্যাপক আর যথার্থ অর্থে একজন ভ্রমণ পিপাসু মানুষ। আর সব কথা শুনে মেজকা বলল, মহীশূর চলে যা সোম, তবে সর্বজনপরিচিত অনিন্দ সুন্দর কোনো রাজপ্রাসাদের কথা বলছি না, বলছি এক পরিত্যক্ত অতি প্রাচীন নটরাজ মন্দিরের কথা। ইতিহাস যেন সেখানে নিরন্তর নিজের ভাষায় কথা বলে যায়। মহীশূরের জনবহুল স্থান থেকে 2.5-3 ঘন্টার পথ পেরিয়ে এই জীর্ণ দেউল, প্রাচীন মূর্তি, দেবালয়ের ধ্বংসাবশেষ আর মন্দির গাত্রে ক্ষয়ে যাওয়া খোদাই করা ঘটনা তোর চোখের সামনে যেন সশরীরে হাজির করে দেবে হারিয়ে যাওয়া অতীতকে। ইন্টারেস্টিং। আরে ভেরি মাচ ইন্টারেস্টিং সমু, ভেরি মাচ ইন্টারেস্টিং। আরও কি জানিস, সচরাচর কেউ এই মন্দিরে যায় না। তাই? আরে আমার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী স্বর্ণালী ভাদুরী থাকে মহীশূরে। ওর হাজব্যান্ড ওখানেই আয়ুর্বেদিক হাসপাতালের ডাক্তার। আমি তো প্রথমে ওদের বাড়িতেই উঠেছিলাম, আর স্বর্ণালীর স্বামীর কাছেই শুনেছিলাম ওই মন্দিরের কথা। স্বর্ণালীর কিন্তু ঘোর আপত্তি আমার ওখানে যাওয়া নিয়ে। কেন মিসকা? স্থানীয় মানুষের সংস্কার, এই মন্দির বিগ্রহ সব নাকি অভিশপ্ত,
তাই বহিরাগত কেউ সেখানে পদার্পণ করলে অমঙ্গলের কালো ছায়া নাকি তার উপরেও এসে পড়ে। তুমি কি তাই বিশ্বাস করো মিসকা? আমি মহীশূরের প্রত্যন্ত পশ্চিমে ওই তালাকাটুর ভগ্ন মন্দিরে যখন পদার্পণ করেছিলাম, তখন মনে ছিল উচ্চশিক্ষিত মানুষের অহমিকা জনিত অসীম অবিশ্বাস। কিন্তু কি মিসকা? সবকিছু এখনই জেনে নিলে যে তোমার অজানার আনন্দ মাঠে মারা যাবে সৌম্যবাবু। তার চেয়ে পরতে পরতে আবিষ্কার হোক এক আশ্চর্য রহস্যময় ইতিহাসের স্বরূপ। তবে একজনের রেফারেন্স তোমাকে আমি দিয়ে রাখি, মনীষা মঙ্গেশকর। বাবা মহীশূরী ব্রাহ্মণ হলেও মা বাঙালি। স্থানীয় সরকারি স্কুলের ইতিহাসের শিক্ষিকা। পরিচয় হয়েছিল ওই নটরাজ মন্দিরেই। প্রতি রবিবার স্কুল ছুটির অবকাশে এখানে আসে ওই পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে যুগ যুগান্তরের পুঞ্জীভূত অনাচার আর ব্যভিচারের দর্শনার্থীদের কাছে বিনা পারিশ্রমিকের গাইড হয়ে অকপটে মেলে ধরে অনেক গোপন তথ্য। শ্রোতাদের তীব্র ঘৃণার উদ্গারেই নাকি তিল তিল করে বিমোচন ঘটবে সেই বহুকাল আগে মৃত মানুষগুলোর ক্ষমাহীন অপরাধের। আশ্চর্য, এমন হয়? হয় সমু, হয়। প্রত্যক্ষ অভিজ্ঞতাকে কি করে অস্বীকার করি বল? চলে যা তোর সহপাঠীদের নিয়ে। নিশ্চিত করেই বলতে পারি প্রাপ্তির ভান্ডার ভরে উঠবে তোর কানায় কানায়। মিসকার পরামর্শ মতো এক বৃহস্পতিবার বিকেলে দুই সঙ্গী সহ আমি চড়ে বসলাম হাওড়া মহীশূর এক্সপ্রেসে। ঠিক বিকেল 4টে। 35 ঘন্টা 35 মিনিটের দীর্ঘ সফর। এসি 2 টায়ারের লোয়ার বার্থের সিটে শরীর এলিয়ে দিয়ে গরম কফির কাপে তৃপ্তি করে চুমুক দিলাম আমরা তিনজন। পিপাসা প্রশমিত হতেই কলকলিয়ে উঠল সদা সপ্রতিভ রীতা। দেবী, ব্যাগ থেকে তোর মোবাইল সেটটা বের কর। তোর ফোনের ক্যামেরাটাই সবচেয়ে ভালো। একটা জম্পেশ সেলফি তুলে শুভ সফরের সূচনার মুহূর্তটাকে সেলিব্রেট করা যাক। তা করছি, কিন্তু এই অবস্থায় ছবি কি ভালো আসবে রে? আরে এতটা সময় ট্রেনে থাকতে হবে বলে খুব অর্ডিনারি পোশাকে আছি। তোমার মতন সুন্দরীর সব অবস্থায় ছবি সুপার আসে সখী। ড্রেস, মেকআপ এসব তো আমাদের মতন আর্টপৌড়ে চেহারার জন্য। কি বলিস সমু? কি আর বলবো বল, তোর মতো মোবাইল ক্রেজি তো বিশ্ব দুনিয়ায় বিরল। তুই তো ডেড বডির সঙ্গে সেলফি তুলিস। ডেড বডির সঙ্গে সেলফি মানেটা কি রে? জানিস না, রীতা রাঙা দাদু যখন মারা গেল রে, তখন নিমতলা শ্মশানের গেটের সামনে। আরে সে তো বুড়োর সেঞ্চুরি করে যাওয়ার সেলিব্রেশন। রাঙা দাদু খুব মজার মানুষ ছিল রে সমু। 100 বছর বয়সে ওর রসবোধ। আমাকে ডাকতো ছোট গিন্নি বলে। ওর মৃত্যুটাকেও তাই আমি সেদিন আনন্দে মুড়িয়ে দিতে চেয়েছিলাম। যাক সে কথা। তা দেবী, তোর নতুন খবরের প্রোগ্রেস বল। নতুন খবর মানে? জানিস না, আমাদের দেবিকা রানী গৃহিণী হতে চলেছেন, কুমারী নাম গুছিয়ে। তাই? ইটস আ গ্রেট নিউজ। তা আমরা কবে নেমন্তন্ন পাচ্ছি? দূর বাবা, গাছে কাঁঠাল আর গোফেতের। তা গাছে যখন কাঁঠাল ধরেছে সে তো একদিন না একদিন পাকবেই। তাই তেলটা আগে থেকেই গোফে মাখিয়ে রাখলে ক্ষতিটা কি? তোর বুঝি গোপ গজিয়েছে রীতা? দাঁড়া 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 দেখি তো। আরে এটা তো ইডিওমেটিক অ্যাপ্লিকেশন, প্রবচনের প্রয়োগ। সেটা কি আর সমু জানে না? ও তো খ্যাপাতে গোফের কথা বলেছে। এক্স্যাক্টলি দ্যাট। কিন্তু আসল ঘটনার কি জবনিকা উত্তোলন হবে না? আসল ঘটনা? হ্যাঁ, তোর জীবনের নতুন বাঁকের ইতিবৃত্ত। তেমন কিছু নয় রে বাবা, তেমন কিছুই নয়। আমার মায়ের বান্ধবীর ছেলে মাইক্রোবায়োলজিতে পিএইচডি করে বিদেশে থাকে। ওই বস্টন ইউনিভার্সিটিতে পড়ায়। গ্র্যান্ড নিউজ। দেবিকা রানী তাহলে আমেরিকাবাসিনী হতে চলেছেন,
এই পোড়া স্বদেশ ছেড়ে। তুই কি এতে উচ্ছ্বাস বোধ করছিস? করব না? আমাকে বিন্দুমাত্র বুঝলে না। সংস্কৃতির পীঠস্থান কলকাতায় আমি বড় হয়েছি রে। রবীন্দ্র সদন, একাডেমি, নন্দনে গিয়ে আমি বুক ভরা নিঃশ্বাস নিই। চাইলে ছুটে যেতে পারি প্রাণের ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোয়। সর্বোপরি ইন্ডিয়ান আর্ট আমার সাবজেক্ট। ইন্ডিয়াতেই যদি না থাকি তবে আমার অস্তিত্বই যে অর্থহীন হয়ে যায় রে। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান woeful rootless পার্সন, বুঝলি? উদ্বাস্তুর জীবন আমি যাপন করতে চাই না। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি, ধন্য গো। রাইট সমু, আই ফিল ইট বাই হার্ট ভেরি ডিপলি, বুঝেছিস? পাত্রমশাইকে জানিয়েছিস? টিল নাও না, এখনো জানাইনি। আসলে কি জানিস তো, ছেলেটি আনডাউটেডলি ভীষণ ভদ্র, অমায়িক, আন্তরিক। বাট উই বিলং টু এন্টায়ারলি অপোজিট পোলস। শিক্ষা থাকলেও সংস্কৃতির সঙ্গে, সাহিত্যের সঙ্গে সদা ব্যস্ত এই মানুষটার কোনো যোগসূত্র নেই। আই হ্যাভ ডিসাইডেড ফার্মলি, এই মহীশূর ট্যুর থেকে ফিরেই আমার সিদ্ধান্ত আমি ওকে জানিয়ে দেব। ওকে সখী, ওকে। এবার গোমরা মুখে একটু হাসি ফোটা প্লিজ। এক্স্যাক্টলি দেবী, আসলে এত গুরুগম্ভীর আলোচনা আর মনের মেঘলা আকাশ ও আমার একেবারেই সয় না। আনন্দে হই হই করে আমরা তো কাটিয়ে দেবো এই কটা দিন। এবার বরং একটা গান হয়ে যাক। আমি তো নিজের সুরে অসুর, কিন্তু শুনতে বড় ভালোবাসি। স্টার্ট প্লিজ। গান? দাঁড়া দাঁড়া, একটু ভেবে নি। আচ্ছা ঠিক আছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এমনিভাবে গল্পে, গানে, খুনসুটিতে যেন নিমেষের মধ্যে পার হয়ে গেল প্রায় 36 ঘন্টার দীর্ঘ পথ। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। প্রায় ভোর 4টে ট্রেন আমাদের পৌঁছে দিল মহীশূর স্টেশনে। এবার গন্তব্যের অভিমুখে অগ্রসর হওয়ার পালা। অনেকগুলো গাড়ি পরপর যেতে অরাজি হলো তালাকাড়ুতে। রিমোট এরিয়া, ফেরার সবারই নাকি তারা পাবে না। অগত্যায় যখন বাসের টিকিটই কাটবো ভাবছি, ঠিক তখনই প্রায় দেবদূতের মতো দেখা দিল একটা বলেরো। চালকের নিজের গাড়ি, থাকে ওই তালাকাড়ুতেই। তবে ও যেখানে নামিয়ে দেবে আমাদের, সেখান থেকে প্রায় মিনিট 20 পথ পায়ে হেঁটে আমাদের পৌঁছতে হবে উদ্দিষ্ট নটরাজ মন্দিরে। সেই শর্ত অনুযায়ী গাড়িতে উঠলাম। চালক ছেলেটি বেশ সপ্রতিভ, নাম অংশুল। যেতে যেতে আলাপ জমে উঠল আমাদের সঙ্গে। মূলত নাকি ভ্রমণার্থীদের আনুকূল্যেই স্বচ্ছন্দে বেঁচে আছে ওরা। আর সেই টুরিস্টদের মধ্যে বাঙালির সংখ্যায় সর্বাধিক। তবে মিজকা যে কথা বলেছিল, প্রায় তারই প্রতিধ্বনি শুনলাম ড্রাইভারের কণ্ঠে। স্থানীয় অধিবাসীরা সভয়ে পরিহার করে চলে এই অভিশপ্ত মন্দির। দেবতা নাকি বিদায় নিয়েছে এই দেবালয় থেকে, আর তার শূন্য স্থানে এখন এখানে অশুভ আত্মাদেরই অধিষ্ঠান। নিশ্চিত রাত্রে মুক্তির জন্য তারা নাকি হাহাকার করে কাঁদে। গল্প করতে করতে দক্ষ হাতে গাড়ি চালিয়ে প্রায় 1.25 ঘন্টাতেই আমাদের নির্ধারিত স্থানে পৌঁছে দিল অংশুল। এবার আমাদের পদব্রজে পর্যটন।
তবে তার আগে অংশুলেরই পরামর্শ অনুযায়ী স্থানীয় একটা ছোট্ট হোটেলে উঠলাম আমরা। অনাড়ম্বর আটপৌরে একমাত্র হোটেল এই অঞ্চলের। মূলত রেস্টুরেন্টটাই কোনক্রমে বাঁচিয়ে রেখেছে এর অস্তিত্ব। যেহেতু ওই দিনই প্রত্যাবর্তন প্রায় অসম্ভব, তাই এখানে দুটো ঘর ভাড়া নিলাম আমরা। ফ্রেশ হয়ে লাগেজ রেখে মন্দিরের অভিমুখে রওনা হলাম আমরা তিনজন। চারপাশের সবুজের সমারোহে মুগ্ধ আমি, বিমোহিত আমার দুই সঙ্গীও। সত্যি মিনিট কুড়ির মধ্যে দৃষ্টিগোচর হলো নটরাজ মন্দিরের চূড়া। পরিবেশটার যেন একটা চৌম্বক শক্তি আছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম আমরা বেশ কিছুক্ষণ। দেবিকা বলল, আচ্ছা, তুই যে গাইড ভদ্র মহিলার কথা বলেছিলি, তিনি এখানেই আসবেন তো? হ্যাঁ রে, মেজকে আমাকে মনীষা ম্যাডামের ফোন নাম্বার দিয়েছিলেন, কথা হয়েছে। 11টা তো বাজে, ওর আসার সময় হয়ে গিয়েছে। প্রায় আমার মুখের কথা কেড়ে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন এক দীর্ঘাঙ্গী তন্নি তরুণী। বললেন, এক্সকিউজ মি, আপনি সৌম্য মুখার্জি তো, যার সঙ্গে গত শুক্রবার আমার কথা হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? ফেসবুক প্রোফাইল? রাইট স্যার, কিন্তু তা না হলেও আইডেন্টিফিকেশনের খুব একটা অসুবিধা হতো না, বিকজ এই মুহূর্তে এখানে এই মন্দির প্রাঙ্গণে আছেন শুধু আপনারা তিনজনই। তা সত্যি, এমন মনোরম পরিবেশ, সুপ্রাচীন ঐতিহ্যের এমন সমুজ্জ্বল নিদর্শন। তবু কেন যে অন্ধ সংস্কার বসে মানুষ এই দেবালয়কে এড়িয়ে চলে? সংস্কার, ঠিকই বলেছেন, কিন্তু সব সংস্কারই যে অন্ধ নয় মিস্টার মুখার্জি। তাহলে স্থানীয় অধিবাসীরা যা বলে? একটা প্রচলিত প্রবাদ আছে জানেন তো, যা রটে তার কিছুটা বটে। সে কথা পরে হবে, বুঝলেন? আগে চলুন গোটা মন্দির চত্বরটা আপনাদের ঘুরে দেখাই। আমরা তিনজন গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করলাম মনীষাকে। হাঁটতে হাঁটতে পেশাদারি গাইডের মতোই বলে চলেছে মনীষা। সম্পূর্ণ মন্দিরটাই বেলে পাথরের তৈরি। গোটা মন্দিরের গায়ে দেখুন অসাধারণ খোদাইয়ের কাজ। আশা করি যে উদ্দেশ্যে মূলত কলকাতা থেকে আপনারা তিনজন শিল্পী এসেছেন, এই পর্যটন আপনাদের নিরাশ করবে না। এবার কথা বলল রীতা। এক্স্যাক্টলি মিস মঙ্গেশকর, প্রতিটা শিল্পকর্মই এক কথায় অসাধারণ। নিত্যরতা নারীদের বিভিন্ন নাচের মুদ্রা, নানান পশু পাখি আর নানা ভঙ্গিমায় দৈহিক মিলন দৃশ্য। হ্যাঁ, 64 কাম কলা। অর্চনার সঙ্গে কামনার এক আশ্চর্য যুগলবন্দী। কারুকার্যের সবটা সমানভাবে অবশ্য এখন আর অক্ষত নেই। ঝড় জল বৃষ্টিতে ক্ষয়ে গেছে এর অনেকটাই। পরিদর্শনের সঙ্গে তাল মিলিয়ে চলছে আমি, রীতা আর মনীষার স্বচ্ছন্দ আলাপচারিতা। শুধু বেশ কিছুক্ষণ ধরে একেবারে নিশ্চুপ হয়ে আছে দেবিকা। আর মনে কি যেন বিড়বিড় করে বলছে ও, ঠোঁট দুটি সৎ নড়ছে। অনুচ্চস্বরে কি বলছে? কেমন একটা যেন ঘোরের মধ্যে রয়েছে। এ কি ওর নিবিড় মুগ্ধতারই অভিব্যক্তি? মনীষা বলে চলেছে, এক সময়ে এই জনপদ ছিল রীতিমতো বর্ধিষ্ণু। দু ধরনের মানুষের মূলত বসবাস ছিল এখানে, উচ্চবর্ণের ব্রাহ্মণ আর অন্তজ হত দরিদ্র। মন্দিরের সমস্ত ক্ষমতা ছিল ওই সমাজপতি ব্রাহ্মণদের করায়ত্ত। এমনকি স্থানীয় রাজারাও সমীহ করে চলত এদের। একদা এই ব্রাহ্মণদেরই শিরোমণি ছিলেন দর্দণ্ড প্রতাপ রুদ্রদেব। আশ্চর্য, আপনি কি করে জানলেন? বা এনি চান্স আপনি কি এর আগে কখনো এখানে? কই কই না তো, আমার আমার কেমন যেন মনে হলো। চোখের সামনে ভেসে উঠল এক প্রকাণ্ড চেহারার মানুষের মুখের নিষ্ঠুর বজ্র কঠিন অভিব্যক্তি। ওই ওই মুখ যেন আমার বড় চেনা। ভীষণ ভয় পেতাম আমি, ভীষণ ভয়। দেবী, দেবী, ইউ আর হ্যালুসিনেটেড।
আত্মসম্মোহন। দেখ না, চতুর্দিকের এই মায়াবী পরিবেশ তোর চোখের সামনে হয়তো একটা মায়া জগৎ করে তুলেছে। কিন্তু কিন্তু এখানকার সব কিছু আমার তো চেনা লাগছে কেন? চেনা? হ্যাঁ রে, ভীষণ চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, আমরা আমরা মন্দিরের ভেতরে যাব না? অবশ্যই ম্যাডাম, আসুন। এই যে এদিকে, এই হলো নাট মন্দির। আমাদের ভাষায় বলে মণ্ডপম। প্রতি সন্ধ্যায় এখানে দেবদাসীরা নৃত্য প্রদর্শন করত দেবতার সামনে। হ্যাঁ, আত্মনিবেদনের নৃত্য। রাইট ম্যাম। এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করব। এই হলো মন্দিরের উপাস্য দেবতা নটরাজ, গ্রানাইট পাথরে তৈরি বিশাল কালো মূর্তি। কিন্তু কোনো পুজোর উপাচার তো দেখছি না। নিত্য আরাধনা হয় না বিগ্রহের? না দিদি, নটরাজ আজ পরিত্যক্ত, অনাদৃত, অবহেলিত। পাপ বাপকেও ছাড়ে না, দেবাদিদেবকেও নয়। অভিশাপের ফল, নিষ্পাপ নিষ্কলুষ নির্যাতিতা নারীর অভিশাপ। এসব কি বলছিস দেবী? সীতার অভিশাপে স্বর্ণলঙ্কা, দ্রৌপদীর অভিসম্পাতে কুরুবংশ, হেলেনের রুদ্ররোষে ট্রয় ধ্বংস হয়েছে যুগে যুগে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে বারবার। এই দেবিকা, তুই তুই এসব কি বলছিস? দেবী, দেবী, কি হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ, আমি আমি কি বলেছি? মাথাটা আমার কেমন যেন ঘুরে গেল জানিস। আর আর তারপর আমি বোধহয় এতদিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম। আমার দেখা ভোর রাতের সেই স্বপ্ন আজ। আপনি তো খেয়ালি আরো বাড়িয়ে দিলেন মনীষা। না মিস্টার মুখার্জি, বরং হেয়ালির জটি খুলতে চাইছি আমি। তা না হলে আমিও যে স্বস্তি পাব না। বলবো, সবই বলবো আপনাদের। বলতে যে আমাকে হবেই। এই নাটকের রোমাঞ্চকর পরবর্তী অংশ শুনুন আগামী শনিবার বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ এই অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল।
বিধাতা